হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের তুলনায় আজকের সকালটা একটু অন্যরকম। তার কারণ ব্রেকফাস্ট করে আজকে আর রান্নাঘরে যাইনি। আজকে এসেছি বাইরে একটু হাঁটাহাঁটি করতে। বেশ ফুরফুরে হাওয়া বইছিল, তাই বাইরে থেকে একটু ঘুরে এসেছিলাম। এখন একটুখানি হাঁটাহাঁটি করলেই বেশ ক্লান্ত লাগে, তাই বাইরে থেকে এসে বেডরুমে আমি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম। ঝিমঝিম পাচ্ছিল, তবে না ঘুমিয়ে ভাবলাম যাই রান্নাঘরে যাই। বেলা হচ্ছে, আর বেশি বেলা হয়ে গেলে রান্না করতে তখন আর একেবারেই ভালো লাগবে না। দেখবেন যখনকার কাজ তখন যদি না করি, পরে সেটা করতে আরো বিরক্তি লাগে, কেমন যেন কুড়েমি গ্রাস করে। প্রেগনেন্সিতে এই শেষের কয়েকটা দিন এসে আমার আজকাল খুব অ্যাসিডিটি হচ্ছে। এত অ্যাসিডিটি হয় রাত্রেবেলা ঘুমোতেই পারছি না। যদি একবার ঘুমিয়ে পড়ি তখন আবার অত কষ্ট পাই না। আর তো বেশি দিন বাকি নেই, তাই ভাবছি এই কটা দিন আর রিচ খাবারের দিকে যাব না। তবে কাঞ্চন যেহেতু দুপুরের খাবারটা বাড়ি থেকেই ক্যারি করে, তো তার জন্য তো আমাকে একটুখানি ভালো মন্দ রান্না করতেই হবে। আমি না হয় একটুখানি ডাল, আলু সিদ্ধ কিংবা পাতলা মাছের ঝাল দিয়ে খেলাম। তার জন্য ভালো মন্দ না করলে অফিসে আবার নিয়ে যেতে বড় সমস্যা। ও যদিও রান্না বান্না সম্পর্কে, যেমন কি রান্না করলাম কি করলাম না, কি আছে খাবারে, এসব নিয়ে খুব একটা অভিযোগ করে না, কিন্তু তারপরেও আমার মন মানে না। ওই কারণে আমার জন্য আজকে রান্না হবে পাতলা মসুর ডাল, আর ওর জন্য হবে পার্শে মাছের ঝাল। বাইরে থেকে এসে বেডরুমে শুয়েছিলাম, আর রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। এক প্রকার জোর করেই রান্নাঘরে এলাম। আসলে কাজগুলো ফেলে রাখলে আমারই ক্ষতি, সেই পরে হোক আগে হোক আমাকেই তো করতে হবে। তো তার জন্য নিজেকে ঠেলে ঠেলে রান্নাঘরে এনেছি ঠিকই, তবে রান্নাবান্নায় খুব একটা আজকে আহামরি কিছু নেই। ওই যেমন পাতলা করে মুসুর ডাল হবে, সেটা আবার এক ফোড়নে বানাচ্ছি। এরকম এক ফোড়নে ডাল বানালে দেখবেন অন্য সময়ের থেকে এটা খেতে আরো বেশি ভালো লাগে। তেমন কিছুই না, সাদা তেলে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। পেঁয়াজগুলোকে অল্প ভেজে নিয়ে মুসুর ডাল আগে ধুয়ে রেখেছিলাম, সেই ডাল আরো সুন্দর করে ভেজে নুন হলুদ দিয়ে তারপর গরম জলে ঢেলে দিয়েছি। ওটা এবার ফুটবে, ফুটে এলে একটুখানি ভালো করে ঘেটে দিলেই ডালটা একদম রেডি হয়ে যাবে। আর এই ডালের মধ্যে না ধনিয়া পাতা দিলে আরো খেতে ভালো লাগে। তবে ওই যে বললাম অ্যাসিডিটি হচ্ছে আজকাল, তাই সেটাকে অ্যাভয়েড করছি। এই মাছগুলো কি মাছ বলুন তো? পার্শে নাকি বাটা? দেখি কজন ভোট দেয় পার্শের দলে আর কজন ভোট দেয় বাটার দলে। যদিও এই মাছের প্যাকেটের গায়ে লেখা ছিল বাটা, আমার মনে হয় এটা বাটা নয়, বরং এটা হলো পার্শে। কারণ বাটা মাছের মুখগুলো না এতটা লম্বা হয় না, আর শরীরের অংশটা দেখে বোঝাই যাচ্ছে এটা সমুদ্রের বাটা মাছ। যাকে বাটা হোক বা পার্শে, এসে যেই মাছই হোক না কেন, বেশ কড়া করে ভাজার পর এটাকে অল্প গামাখা ঝোলে রান্না করলে গরম ভাতে খেতে মন্দ লাগে না। আমার মায়ের বাড়িতে পার্শে মাছ বেশিরভাগ সময় রান্না হয় সর্ষে পোস্ত দিয়ে, আর শাশুড়ি মা রান্না করে এরকম সরু সরু করে আলু কেটে তারপর পেঁয়াজ দিয়ে। যদিও উনি ফোড়নে কালো জিরে দেন না, উনি আবার জিরেটাই বেশি প্রেফার করেন। তবে আমি আজকে কালো জিরে দেব। সবটাই ওনার রেসিপির মতন করে ট্রাই করব, ফোড়নটাই শুধু আলাদা যাবে এই আর কি। তবে যত যাই বলুন না কেন, যতই মায়েদের মতো করে রান্না করার চেষ্টা করি না কেন, কিছুতেই না তাদের হাতের ওই স্বাদটা পাই না। ভীষণ সাধারণভাবে রান্না করলেও মায়েদের রান্নায় যে কি একটা মধু লুকিয়ে থাকে, কি জানি বাবা, আমরা কেন পারি না। আসলে মা তো, মায়ের মতো কি আর সন্তানরা কখনো পারে বলুন? এই মুহূর্তে জাপানে চালের দামের পাশাপাশি টমেটো, আলু, পুঁইশাক এই জাতীয় কিছু গরমের শাকসবজির দাম প্রচুর বেশি। মাছ মাংসের দাম বেড়েছে বই কি, তবে অন্যদের তুলনায় তাদের বেড়ে যাওয়ার পরিমাণ অনেকটাই কম। আর এমনিতেও এদেশের টমেটোগুলো এতটাই টক হয়, অর্ধেকটা পরিমাণ রান্নায় দিলে যথেষ্ট। একটুখানি টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা কুচি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখন আমি যেটা করলাম, মাছ ভাজা ওই একই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর অল্প কিছু লাল পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। মাছের ঝালের এই আলুগুলো আগে একটুখানি ভেজে নিলে ভালো হতো, তবে আমার এখন আর এত ধৈর্য নেই বা আমি এখন চটজলদি রান্না করব, খাওয়া দাওয়া করব, স্নান করব, রেস্ট করব। এখন আমার এটুকুই চিন্তা, একা একা অত আর পেরে উঠি না। যাকে অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি আলুগুলোকে, পেস্ট করা মশলাটা এখন এর মধ্যে ঢেলে দিলাম। আলুর সাথে
মশলাগুলোকে কষাবো, তবে এর মধ্যে প্রত্যেক দিনের কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। এই যেমন 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সাথে ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সবকিছু দিয়ে এখন ভালো মতো এই মশলা আলু সবকিছু কষিয়ে নেব। আর এই চামচগুলো দেখেছেন, মানে মশলার চামচ কত ছোট্ট ছোট্ট। 1-2 চামচ মশলা একটু বেশি পড়ে গেলেও খুব একটা রিচ হবে না। যাকে ওদিকে আবার ডালটা সুন্দর মতো গলে গিয়েছে, আমি ভালো করে ঘেটে দিলাম। এই তো হয়ে গেল। ডালটা এবার অন্য একটা পাত্রে নামিয়ে রাখবো। এই 1 ফোড়নের ডাল বানিয়ে দেখবেন, কি দারুণ যে একটা সুগন্ধ আসে। এইরকম ডাল শাশুড়ি মাকে দেখেছি প্রায়শই রাত্রেবেলায় বানাতে। যখন তরকারিতে একটু টান পড়তো বা অল্প পরিমাণ থাকতো, তখন এরকম ডাল বানালে সবার খাওয়া দাওয়া আরো জম্পেশ হয়ে উঠতো। মশলার সাথে আলুগুলো দারুণ কষা হয়ে গিয়েছে। এইবার গরম জল দিলাম ঝোলের জন্য। ঝোল খুব বেশি দেওয়ার দরকার নেই, এগুলো তো ছোট ছোট মাছ। আলুটাও নরম হয়ে গিয়েছে। যত কম ঝোল দেবেন আর একটু কড়া করে ঝাল দেবেন, দেখবেন খেতে দারুণ লাগে। বেশ, এদিকে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করেছি। ঢাকা দিয়ে পাশেই রাখবো। এখন ওই ডালের সাথে খাওয়ার জন্য কিছু বেগুন ভেজে নেব। বাড়িতে বড় বেগুনের অর্ধেকটা ছিল, আর ছোট ছোট এই তরকারিতে ব্যবহার করার জন্য বেগুন ছিল। তাই 2 রকমের বেগুন আমি চেষ্টা করছি একই রকম ভাবে কেটে নিতে। এখন যেমন বড় বেগুনটা কাটছি, আর আগেরটা ছিল ছোট বেগুন। এমনিতেই গরম ভাতে ঘিয়ের সঙ্গে বেগুন ভাজা দারুণ জমে। তবে এই বেগুন ভাজার মধ্যে নুন হলুদের সাথে যদি একটু আটা অথবা চালের গুঁড়ো দিতে পারেন, দেখবেন খেতে আরো ভালো লাগে। বেশ মুচমুচে হয় আর তেলটাও কম টানে। এবার বাড়িতে গিয়ে এই আটা আর চালের গুঁড়ো দেওয়ার ব্যাপারটা মায়ের কাছেই শিখেছি। তবে আজকে আর আমার মনে ছিল না, বুঝলেন। পরের দিন অবশ্যই ট্রাই করব। বেশ, চলুন গরম তেলের মধ্যে খুব সাবধানে বেগুনগুলো একে একে ছাড়ছি, তারপর ভালো করে ভেজে তুলে নেই। এদেশে আবার সবসময় এই সরু সরু ছোট্ট বেগুনগুলো পাওয়া গেলেও বড় যে ভাঙুর বা মাকড়া বেগুন আমাদের দেশে গরমকাল বা সারা বছরই প্রায় পাওয়া যায়, এখানে আবার সেটা পাওয়া যায় না। একমাত্র গরমকালই সেটা দেখা যায়। আর এই বড় বেগুনগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশিই হয়। ভাজা খেতে বেগুনগুলো যেমনি ভালো, আর তেমনি মোমের মতো গলেও যায়। 1 প্যাকেটে একটা বড় বেগুনই বিক্রি হয়। দাম পড়ে এখানকার ওই 170 থেকে 80 ইয়েন মতন। ইন্ডিয়ান টাকায় যদি আমরা কনভার্ট করি, তাহলে যার দাম দাঁড়াচ্ছে প্রায় 100 টাকার কাছাকাছি। যাকে চটজলদি রান্না সেরে আমি কিচেনটা ক্লিন করেছি, তারপর স্নান সেরে পুজো দিয়ে আবার রেস্ট করেছি। এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, খিদেও পেয়েছে, তাই নিজের খাবারটা গোছানোর জন্য রান্নাঘরে এসেছি। 1 বাটি মতো ভাত নিয়েছি, সাথে 1 বাটি গরম গরম ডাল। আমি তো এখন পারছি না, তবে আপনারা চেষ্টা করবেন এরকম 1 ফোড়নের ডাল গরমের দুপুর বেলায় সাথে একটু লেবু পেঁয়াজ দিয়ে খেতে। ডালের সাথে খাওয়ার জন্য 2 টুকরো মতো বেগুন ভাজা নিচ্ছি, আর সালাডের জন্য কয়েকটা শসার টুকরো নেব থালার পাশেই। গরমে দুপুরে এইসব খাবার যেমন সাধারণ তেমনি সুস্বাদু। গরমও লাগবে না, আবার পেটও ভরবে। আজকে সকাল থেকে যে কটা কাজ করেছি খুব চটজলদি আর এফোর্ট ছাড়াই করেছি। তার কারণ আজকে না আমার বড্ড ঝিমঝিম লাগছে, কেমন যেন ক্লান্তি বোধ করছি। গতকাল থেকে আবার বেশ গরম পড়েছে। আর রাত্রেবেলায় কি হয় জানেন, কম্বল গায়ে দিয়ে না যায় ঘুমোনো, আবার কম্বল ছাড়াও যায় না। তবে এখন বিকালবেলায় দুপুরের তুলনায় এই গরমটা কম আছে। কাঞ্চন বাড়ি এলে ভাবছি ওকে সাথে নিয়ে রাস্তা দিয়ে একটু হেঁটে আসবো। চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।